বাবা, উনি যা বলছে সব কি সত্যি? নিক জেভরান আমার ভাই হয়? আমার ভাই? ও বাবা, বলো না। সহ্য হচ্ছে না রে বাস্তবতা। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। ডিএনএ রিপোর্ট এক হলো কিভাবে? ও বাবা, চুপ থেকো না। লোকটা অসহায় চোখে মেয়ের দিকে তাকায়। মেয়ের হাত ধরে বলে, বাস্তব আর অবাস্তব আমি জানি না রে মা। তোকে যখন পেয়েছিলাম খুব ছোট ছিলি তুই। তোর পরিচয়, কে তুই, কার মেয়ে, কে তোর বাবা, কে তোর মা, কিছু জানতাম না। তোকে উদ্ধার করে দত্তক নেয়। এরপর থেকে নিজের মেয়ের মতো খুব বড় করেছি। তোর গলায় একটা রকেট ছিল, যেখানে এক পাশে তোর বাবা আরেক পাশে তোর মায়ের ছবি ছিল। আমি কখনো দেখাইনি তোকে। ভয় হতো যদি বাবা মায়ের মুখ পরিচিত হয়ে যায়, তবে তুই ওদের ফেলে আমাকে রেখে চলে যাবি। সেই থেমে যাওয়া মুহূর্তের সূত্রপাত নতুন করে শুরু হলো। সেদিন আমাকে যে বিধ্বস্ত অবস্থায় দেখেছিলি, ওই দিন নিক জেফরান নিক জেফরান এসেছিল। সেই রকেট সহ সিনার তার কাছুরও ছিল, কিন্তু তোর রকেটে তার মায়ের ছবি লাল, কিছু হয়তো রক্ত দিয়ে ছেপে দিয়েছে। সেদিন আরও অনেক প্রমাণের সূত্রপাত ঘটল। লুকিয়ে তার পেশিতে আঘাত করলাম। প্রয়োজন ছিল তার রক্ত। চতুর সে খুব সহজেই বুঝে যায় আমি যে ইচ্ছে করে আঘাত করেছি। উনি আমার দিকে বাঁকা হাসে। আমি সেই দিনের পর নিশ্চুপে ল্যাবে যাই। তোর রক্ত আর তার রক্ত টেস্ট করায় জানতে পারি ম্যাচ হয়ে গিয়েছে। ভয়ে তোকে বলার সাহস পাইনি। এত বছর আগে সেই ভয় আমাকে আবারও আঁকড়ে ধরে। যদি ভাইকে পেয়ে আমাকে ভুলে যাস। রিদ্ধিমা বাবার প্রতিটা কথায় থমকে যায়, মুখে হাত দিয়ে কেঁদে ওঠে। এরপর লোকটার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আমার পুরো পরিবারও যদি আসে, তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না বাবা। তুমি আমার সেই বাবা যে আমাকে সন্তান স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আদর আহ্লাদ দিয়ে বড় করেছে। সে তোমাকে রেখে কোথাও যাবে না। তোমার ঋদ্ধিমা এতটাও স্বার্থপর নয়। লোকটা ঋদ্ধিমাকে বুকে জড়িয়ে নেয়। ঋদ্ধিমা বারবার ফুপিয়ে উঠছে, খুশিতে অন্তরাত্মা ফেটে যাচ্ছে। তাহলে তারও রক্তের কেউ আছে, তারও বড় ভাই আছে। কার কাছে যাব? কোথায় স্থান হবে আমার? একদিকে ভাই, অন্যদিকে বাবা। ঋদ্ধিমা দুটানার মধ্যে পড়ে চোখের পানি ফেলতে থাকে। আপনজনকে খুঁজে পাওয়ার থেকে বেশি খুশি বোধ হয় আর কিছু হতে পারে না। ভাই তো পেলাম, তবে আমার বাবা কোথায়, মা কোথায়? অ্যানি ঘুমের মধ্যে হাঁপিয়ে ওঠে, হুট করে চোখ মেলে পাশে তাকায়। পাশে নিকের অস্তিত্ব না পেয়ে ভয় আত্মা শুকিয়ে আসে। কোনো রকম উঠে বসে নিকের নাম ধরে দুই একটা ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই। চারিপাশে তাকাতেই দেখতে পেল ব্যালকনির কাউচ খোলা। সেখান থেকে মৃদু আলো রুমের ভেতরে প্রবেশ করছে। অ্যানি দুর্বল শরীরটাকে কোনো রকম টেনে হিঁচড়ে সেদিকে নিয়ে যায়। অজানা আতঙ্কে বুক ধড়ফড় করছে। দরজার কাছে গিয়ে পা থেমে যায়। বিশাল সাইজের ডিভানের উপরে হাত পা ছড়িয়ে পড়ে আছে ছন্ন ছাড়া পুরুষটা। অ্যানি শক্তভাবে চেপে ধরে পর্দাটা। সুস্থ নিককে দেখে শান্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ মনে হচ্ছিল জীবনটা বুঝি বেরিয়ে আসবে। দম বন্ধ হয়ে আসছিল, আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যেত। অ্যানি একবার শুকনো ঠোক গিলে বারান্দায় যাওয়াটা অত তার জন্য নিষিদ্ধ। মনে পড়ে অনেক মাস আগে সেই নারকীয় ঘটনাগুলো, কিভাবে উপর থেকে শ্যুট করা হয়েছিল তাদের। অ্যানি উপরের দিকে তাকায় এক পলক। আজ আর আকাশে দেখা যাচ্ছে না, পুরোটা নীল কাচ দিয়ে ঢেকে রাখা। তবে আক্রমণের কোনো রকম ভয় নেই। অ্যানি সামান্য বাড়ন্ত পেটে হাত রেখে ছোট ছোট পায়ে এগিয়ে যায় নিকের দিকে। ডিভানের কাছে এসে একদম নিকের শরীরে ঘেঁষে বসে। ঠিক সেই মুহূর্তে ভেসে আসে তীব্র পুরুষনালী শরীরের গন্ধ। অ্যানির মাথা ঝিনঝিন করে ওঠে। এই তীব্রতা তার নারীসত্তাকে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। অ্যানি নিকের উন্মুক্ত বুকে হাত রেখে সোজা করার চেষ্টা করে,
ঠিক তখনই মদের এক বিশ্রী গন্ধ তার নাকে এসে লাগে। মনে হচ্ছিল নাড়ি ভুড়ি উল্টে আসবে। সহ্য করতে না পেরে নাকে কাপড় বেঁধে নিকেরের দিকে রাগের চোখে তাকায়। নিকেরের সামনে রাখা প্রতিটা ওয়াইনের বোতলে নজর রাখে। ক্ষিপ্ত হয়ে একটা বোতল হাতে তুলে নেয়। ছিপি খুলতে যাবে তার আগেই নিক খপ করে ধরে ফেলে অ্যানির হাত। অ্যানি ভয়ে হকচকিয়ে ওঠে। নিককে তার দিকে এমন তির্যকভাবে তাকিয়ে থাকতে দেখে শুষ্ক ঢোক গিলে রমণী। ভয়টাকে ফুটিয়ে না তুলে রাগী গলায় বলে, আপনি আবার ড্রিঙ্ক করেছেন? নিকের হেলদোল নেই। সে দুই হাত দিয়ে অ্যানির কোমরটা পেঁচিয়ে তার কোলে এনে বসায়। অ্যানি নাক ছিটকে অন্য পাশে মুখ নিয়ে বলে, প্লিজ ছাড়ুন আমাকে, এই বিশ্রী গন্ধ সহ্য করতে পারছি না। ভেতরের সবকিছু বের হয়ে আসছে। নিক শক্ত গলায় ধমকায়। নিক ধমকে ডিভান থেকে উঠে আগে বেসিনের বলতে কাছে পারলি না? যায়। কেন অ্যানি এলি থমথমে এখানে? চোখে তাকিয়ে জানিস আছে, না শুধু ওয়াইনের গন্ধ দেখতে যে থাকে সহ্য পাগল করতে পারিস না, পোস্টার ইডিয়েট? পাগল। নিক পানি দিয়ে একদম গলা পর্যন্ত ঘষে যাচ্ছে, এমন ভাবে ঘষছে যেন নোংরা লেগে আছে। বারবার মুখে পানি দিচ্ছে আর বের করছে। অ্যানি তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে। খাওয়ার সময় মনে ছিল না, এখন মায়া দেখাতে আসছে? নিক চোখ মুখ ধৌত করে অ্যানির কাছে আসে। তার সামনে হাঁটু ভেঙে বসে জিজ্ঞাসা করে, এখনো গন্ধ পাচ্ছ? খারাপ লাগছে? অস্বস্তি বোধ করছো? আমি শাওয়ার নিয়ে আসবো? অ্যানি কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে ফিক করে হেসে দেয়। নিক কপাল কুঁচকে ফেলে। অ্যানি নিকের ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে দিতে দিতে বলে, আপনি ড্রাঙ্ক হলে কতটা নরম হয়ে আসেন, এটা কি অনুভব করেন একবারও? যদি এমন রূপেই থাকতেন আজীবন। ঠোঁট কামড়ে অ্যানির ফুলো পেটের নিচের অংশে মুখ গুজে দেয়। বিরক্তি নিয়ে বলে, এত ফুলার কি প্রয়োজন ছিল? সামান্য ফুললে কি এমন হতো? শালার মাথাটাও রাখতে পারছি না শান্তির মতো। থতমত খেয়ে গেলেও সে নিজেও এই বিষয় নিয়ে হতাশায় ভোগে। টুইন বেবি বা একটা বেবি হলে এতটা ফুলার কথা না। কেমন যেন প্রয়োজনের তুলনায় সব কিছুই অশান্তি অনুভব হয়। নিক অশান্ত গলায় বলে, গ্যাংস্টার বস নিক জেভরান কখনো ড্রাঙ্ক হয় না বেবি গার্ল। সে শুধুমাত্র ড্রাগস আর তোমার সান্নিধ্যে আসলেই মাতাল হয়ে পড়ে, নয়তো আর কিছুতেই গ্যাংস্টার বস মাতাল হয় না। চোখ ছোট ছোট করে বলে, তার মানে এর আগে মাতাল হয়ে যত আবদার ভালোবাসা প্রকাশ করতেন সব সজ্ঞানে ছিল। আপনি মাতাল ছিলেন না? কোমরে ধরে অ্যানির উড়ুর নরম মাংস। অ্যানি ব্যথায় নাক মুখ খিচে দেয়। তুমি সান্নিধ্যে ছিলে, তবে মাতাল হলাম না কিভাবে? অ্যানি হালকা হেসে বলে, এখনো তো আপনার সান্নিধ্যে আছি। ভালোবেসে সন্তানের ওপরে হাত রাখুন না। এক অদ্ভুত চোখে তাকালো অ্যানির দিকে। গ্রীবাদেশ নাড়িয়ে বলে, I am not good. My touch is not good. A gangster boss's life is a curse. আমার বোন আমাকে বলেছে আমি নাকি তাকে বিক্রি করে দিবে। আচ্ছা, এত ভুল। আমার বোন আমাকে বলেছে আমি নাকি তাকে বিক্রি করে দিব। ছ্যা, ফাকিং জীবন কতটা খারাপ আর জঘন্য আমি। দুদিন পর আমার বাচ্চা আমাকে দেখে ভয় পাবে, আমার সামনে আসতে অস্বস্তি বোধ করবে, আমার পেশা নিয়ে লজ্জিত হবে। I will be a very bad father, blood rose. ওদেরকে শিখিয়ে দিও আমি শুধু খারাপ নই, ভালোবাসতেও জানি। বোন? নিকের বোন আছে? অ্যানি অবাক হয়ে বলে, আপনার বোন আছে? নিকের মুখ গম্ভীর হয়ে আসে। কঠোর গলায় বলে, টপিক চেঞ্জ করো, প্রশ্ন করবে না। নিকের গলাটা কেমন জানি শোনালো। আচ্ছা, হার্টলেস ব্যক্তিরা কি এভাবেই থাকে? লোকটার বোন আছে সে জানতেই পারলো না। একটা দিনও লোকটা বাচ্চাদের উপরে হাত বুলিয়ে দিল না। এতটা পাষাণ হৃদয় কিভাবে হতে পারে? তারা জন্মের পরও কি এমন থাকবে? যদি আমার কিছু হয়ে যায় তবে তিনি কি বাচ্চাদের ফেলে দেবেন? দিতেও পারেন, বলবে তোমাদের জন্য আমি ওকে হারিয়েছি। এক অজ্ঞাত শঙ্কা তার তীব্র আতঙ্কে তার দেহ ক্রমাগত কণ্টকিত ও শেদাক্ত হতে থাকে। শরীরের প্রতিটি রন্ধ্রে বেয়ে ঘামের বিন্দু ঝরছে। তবু অ্যানি অন্তরের অস্থিরতাকে প্রকাশ্যে হাত দিল না। এক অদম্য মানসিক শক্তির আড়ালে সে নিজের কম্পমান সত্তাকে নিয়ন্ত্রণে রাখে। ব্যস্ত বিকেলের সেই ব্যস্ততা যেন ঋদ্ধিমাকে স্পর্শ করতে পারছে না। কফি শপের কাচের দেয়ালের ওপাশে দ্রুত গতিতে বয়ে চলা নাগরিক জীবনের কোলাহল থেকে নিজেকে আড়াল করে সে এক কোণে বসে আছে। ঋদ্ধিমার উৎসুক দৃষ্টি অবাধ্য পাখির মতো বারবার কফি শপের প্রবেশের দ্বার আর রাজপথের জনস্রোতের উপরে আছড়ে পড়ছে। তার অস্থির চাউনি আর ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে আঙ্গুলের নরম দেখে স্পষ্টই প্রতীয়মান হচ্ছে
সে প্রহর গুনছে বিশেষ কারো প্রতীক্ষায়। সময়ের ব্যবধানে আগমন ঘটে সেই ব্যক্তির। কাছের ওপাশে চেনা অবয়বটা নজরে পড়তে ঋদ্ধিমার শরীরে টান টান স্নায়ুগুলো এক নিমেষে শিথিল হয়ে যায়। ফুসফুস ভরে একটা দীর্ঘশ্বাস নেয়। সে এতক্ষণ বুকের ভেতরে পাথরের মতো চেপে বসেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে জুস খেতে থাকে। তবে স্বস্তিটা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। মানুষটা কফি শপের ভেতরে পা রাখতে ঋদ্ধিমার চেহারা সে কোমল ভাব উধাও হয়ে গেল। সেখানে জায়গা নিল একরাশ তীব্র বিরক্তি। কাঙ্ক্ষিত ব্যক্তিটা ঋদ্ধিমার বিরক্তি মুখ দেখে ঠোঁট উল্টে ক্ষমা চাইতে থাকে। Sorry, Dost. Believe me, I have done nothing wrong. Please don't be angry with me, Janeman. When you keep your face all dark and quiet like this, you look just like I get lead ghost. ঋদ্ধিমার বিরক্তি আকাশ ছোঁয়া। ধমক দিয়ে বলে, এড্রিয়ান স্টপ। আবার এমন ইংলিশ শালে মাথা ফাটাবো তোর। রাগ নয়, বিরক্তি আসছে। আমি কি তোর গার্লফ্রেন্ড শালা যে বসে বসে অপেক্ষা করব? 40 মিনিট ধরে বসে আছি। অ্যাড্রিয়ান লাজুক হেসে চুল ব্রাশ করে বলে, শুধু গার্লফ্রেন্ডে নয়, বউ বানাতেও রাজি। শুধু তুই রাজি হয়ে যা। ঋদ্ধিমা ঠাট্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ, নাইস জোকস। আমি মুসলিম আর তুই খ্রিস্টান। বিয়েতে তুই যাবি গির্জায় আর আমি যাব মসজিদে। একবার তোর নিয়মে বিয়ে করব, আবার আমার নিয়মে, তাই না? অ্যাড্রিয়ান চোখ টিপে বলে, মন্দ হয় না কিন্তু। আধুনিক আধুনিক ফিল আসবে, সাথে বাচ্চারও ইউনিক বাবা মা পেয়ে যাবে। ঋদ্ধিমা রাগে ধমক দিয়ে ওঠে। ফরেনারের বাচ্চা, চুপ থাক। রাগাবি তো পচা নদীতে টুপি আনবো। থাকে বিয়েটাও জুটবে না। আপাতত আমার কথা শোন। তুই খুব নাদান ঋদ্ধি, বুঝলি না আমার ভালোবাসা। ঋদ্ধিমা রাগী চোখে তাকাতে অ্যাড্রিয়ান থমথমে মুখে বলে, বল কি বলবি, আর জ্বালাচ্ছি না। তবে এইটা সত্যি, তোর জন্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু অ্যালার্ম কেন বাজেনি বুঝতে পারিনি। অ্যালার্মও বাজেনি আর ঘুমও ভাঙেনি, তাই আসতে দেরি হয়ে গিয়েছে। এখন কি প্রয়োজনীয় কথা বলে ফেল। আমি থাকতে ডিপ্রেশন কিসের তোর? ঋদ্ধিমা মুখটা ফ্যাকাশে করে বলে, আমি দোটানায় ভুগছি এড্রি। এড্রি, আমি আমার রক্তের ভাইয়ের সন্ধান পেয়েছি। সে এসেছিল আমার কাছে। কিসের দুটা নয়, সবটা খুলে বল। অ্যাড্রিয়ানের চোখ বড় বড় হয়ে যায়। উত্তেজনায় বলে ওঠে, আরে শালি, কি বলিস? ব্যাস। ঋদ্ধিমার মেজাজ আবারও গরম হয়ে যায়। সে অ্যাড্রিয়ানের হাতে ঘুষি মেরে বলে, আর একবার গালি দিলে তোর মুখ ফাটাবো আমি। অ্যাড্রিয়ান কাঁচুমাচু খেয়ে বলে, সরি দোস্ত, উত্তেজিত হয়ে পড়েছিলাম কিছুটা। এমন বাকিটা দ্রুত বল। আর তোর ভাইকে কোন দেশের? ঋদ্ধিমা হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তার পরিচয় নিয়ে আমিও বিব্রত এড্রি। সে কেন আমার ভাই হলো, অন্য কেউ কেন নয়। কিন্তু ইচ্ছে করছে ভাইয়ের বুকে ছুটে যেতে, কিন্তু পারছি না। ঋদ্ধিমা কথাগুলো বলতে বলতে মুখে হাত চেপে ধরে। কান্না গলা পাকিয়ে আসছে তার। অ্যাড্রিয়ান পানি এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, তোর তো খুশি হওয়ার কথা ঋদ্ধি। তুই নিজের পরিবার, নিজের ভাইকে পেয়েছিস। সে তোর ভাই হওয়াতেও কি সমস্যা? চিনি তাকে আমি। ঋদ্ধিমা পানিটা খেয়ে বলে, শুধু তুই নয়, তাকে সবাই চেনে। আমার জমের মতো ভয়ও পাই। কে সে? ঋদ্ধিমা নিঃশ্বাস টেনে বলে, কানাডা আর আফ্রিকার সবচেয়ে ক্ষমতাধর গ্যাংস্টার, আন্ডারগ্রাউন্ড টেররিস্ট নিক জেফরান। অ্যাড্রিয়ান সাথে সাথে চেঁচিয়ে ওঠে। হোয়াট? কি বলছিস এইসব তুই ঋদ্ধি? মাথা ঠিক আছে তোর? স্বপ্ন দেখেছিস নাকি? নয়তো এমন আজগুবি কথা কেন বলছিস? তোর ধারণা আছে তুই কি বলছিস? আমি যা বলছি সব সত্যি, বিশ্বাস কর আমার কথা। সে আমার একমাত্র বড় ভাই। সে নিজে এসেছিল আমার কাছে। ওনার মুখ তো বাইরে জগতের কেউ দেখেনি। সব সময় কালো হুডিতে আবৃত থাকে, তাই আমিও চিনতে পারিনি উনি কে। এরপর বাবা বলল উনি গ্যাংস্টার বস। আমার কাছে দুইজনেরই ডিএনএ টেস্টের রিপোর্টও আছে। অ্যাড্রিয়ান পানি খেয়ে গলা ভিজিয়ে বলে, সেজন্য এতদিন ভাবতাম তুই এমন জেদি আর উগ্র কেন। মৃত্যু বা আঘাতের কোনো ভয় নেই। এতদিনে বুঝলাম আসল কাহিনী। মূলত নিক জেভরানের সে রক্ত বইছে তো, তাই এমন। ঋদ্ধিমা চোয়াল পিষে বলে, তুই এমন মুহূর্তে মজা নিচ্ছিস শয়তান। আমাকে উত্তর খুঁজে দে। ভাইয়ের সাথে দেখা কর, এরপর ভাই বোনের কোলাকুলি করে ভালোবাসার মুহূর্ত পালন করে চিৎকার করে ভাইয়ের গলা ধরে কাঁদবি। সেও তোর গলায় ধরে কাঁদবে। অবশ্য তোর ভাই কাঁদতে পারে তো, নাকি শুধু মানুষ এই কেটে টুকরো টুকরো করে সে আজীবন?
ঋদ্ধিমা অদ্ভুত নিঃশ্বাস ফেলে। সিরিয়াস মুহূর্তে এই ছেলের মজা জীবনেও যাবে না। তবে এই ছেলে ঋদ্ধিমার খুব আপনজন, পুরো শহরে একমাত্র বন্ধু তার, যে তার বিপদে সব সময় হাজির। কতটা বিপদ থেকে যে রক্ষা করেছে তার হিসেব নেই। ঋদ্ধিমা সমস্ত কথা বিনা নোটিশে শেয়ার করতে পারে। ঋদ্ধিমা রেগে বলে, ট্রাস্ট মি এড্রি, তুই যদি এখনও সিরিয়াস না হয়ে কথা বলিস তবে তোর দু গালে থাপ্পড় বসাবো আমি। অ্যাড্রিয়ান নিজের দুই গালে ধরে আহত গলায় বলে, আর করবো না মজা। শোন, সে খারাপ হোক, জানোয়ার হোক, পশু হোক, কিন্তু দিন শেষে তোদের ডিএনএ এর মিল হয়েছে। এতদিন পর নিজের ভাইকে পেয়েছিস, এখন কি দূরে সরে থাকবে? তার পেশা নিয়ে প্রথমে ভাবলেও এখন ভাবি না, কিন্তু আমার কথা হচ্ছে আমার মা কেন আসলো না আমার কাছে, আমার বাবা কেন আসলো না? মাফিয়াদের পরিবার থাকে গাধে। জানা মতে নিক জেফরানের রক্তের বলতে কেউ নেই, তার দুর্বলতা বলতেও কেউ নেই। এখন গর্ত থেকে তুই বের হলি, তোর ভাই তোকে নিয়ে যেতে আর আসেনি। ঋদ্ধিমা মন খারাপ করে বলে, তার মানে বাবা মা নেই আমার? কিভাবে মারা গেল তারা? ভাইয়া ওদিন আসার পর আসেনি, সেদিন বলেছিল ইচ্ছে হলে চলে যেতে, সে আর আসবে না, কারণ তিনি কারো দরজায় দ্বিতীয়বার পা রাখে না। হক কথা বলেছে। কি করব? যা তার কাছে গিয়ে ভাইয়া ডাক। হারিয়ে যাওয়া আপনজনকে ফিরে পাওয়া অনেক খুশির জিনিস রিদ্দি, অপেক্ষা করিস না কিছু। বাবা অসুস্থ হ্যাট্রি, তাই যেতে যাচ্ছি না। নিক জেফরান আরও মাসখানেক আগে এসেছিল আমার কাছে, পরিচয় জানিয়ে গিয়েছে আমার, অথচ মাসের ভিতরে তার কাছে যায়নি। নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, তাই না হ্যাট্রি? অ্যাড্রিয়ান ভাবুক গলায় বলে, ওনার হৃদয় বলতে আদৌ কিছু আছে? অবশ্যই আছে। মানুষের হৃদয়ে পাথরের প্রলেপ পড়লেও কিছুটা সুবাস, কিছুটা ফুলের সুবাস থাকে, যেটা আপনজনদের সান্নিধ্যে আসলে সুবাস ছড়ায়। তাহলে কাল আমি তার কাছে যাব? অ্যাড্রিয়ান ভয়তুর গলায় বলে, রিদ্দি শোন, যাবি ভালো কথা, নিজেকে আড়াল করে রাখিস। মাফিয়া জগতের এক একটা হিংস্র কীট, ওইখানে রক্তপাত আর কাটাকাটি ছাড়া কিছু নেই। শত্রুর আপনজনদের খুঁজে তাকে মেরে ফেলে, আপনজনদের মেরে শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে। সাবধানে থাকিস। নিক জেবরানের শত্রুরা যাতে জানতে না পারে তুই তার বোন, জানতে পারলে তোকে অ্যাটাক করতে দুইবার ভাববে না। আয়াতের নামে নিবন্ধিত 4টি ব্যাংক হিসাবে সংগঠিত হয়েছে এক নিঃশব্দ অথচ সর্বগ্রাসী বিপর্যয়। সংখ্যার হিসেবে সেখানে সঞ্চিত অর্থ ছিল বিলিয়নের ঘরে, অগণন অঙ্কের সমাহার, যার প্রতিটি শূন্য তার অবৈধ সাম্রাজ্যের শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিল। হিসেব কষতে গিয়ে কায়েত বুঝতে পারে তার নিষিদ্ধ বাণিজ্য থেকে আহরিত সম্পদের প্রায় অর্ধেকেরও বেশি এই 4টি হিসাবে গচ্ছিত ছিল। অর্থাৎ ওই 4টি অ্যাকাউন্ট কেবল টাকা নয়, তার ক্ষমতা, প্রভাব ও অপরাধ জগতের ভারসাম্যের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই কেন্দ্রবিন্দুই ছিন্ন ভিন্ন করে দিয়েছে এক অদৃশ্য প্রতিপক্ষ। সাধারণ কোনো হ্যাকার নয়, অত্যন্ত চতুর, ভয়ঙ্করভাবে প্রভাবশালী এবং রাষ্ট্রযন্ত্রের ছায়ার মতো অদৃশ্য এক ক্ষমতাধর ব্যক্তি নিখুঁত পরিকল্পনায় ব্যাংকিং ব্যবস্থার শিরা উপশিরা ভেদ করে অর্থ লোপাট করেছে। কোনো চিহ্ন নেই, কোনো ভুল নেই, শুধু শূন্যতা যা কায়েতের চোখে আগুন ধরিয়ে দিয়েছে। এখন কায়েত মানসিক ভারসাম্য হারানোর কিনারায় দাঁড়িয়ে, তার বিবেক তপ্ত লোহার মতো জ্বলছে, চিন্তা ছুটছে উন্মত্ততার ঘূর্ণিতে। পাগলা কুকুরের ন্যায় সে শহরের অলিগলি আন্ডারওয়ার্ল্ডের গোপন আস্তানা, বিশ্বাসঘাতক মুখগুলোর ছায়া সবখানে খোঁজ চালাচ্ছে। শত্রুকে খুঁজছে ঠিক, কিন্তু সে এইটাও অনুভব করেছে আসল শত্রুকেই। একটা ব্যাংক হ্যাক করা সাধারণ কারোর পক্ষে সম্ভব নয়, যে করেছে সে নিশ্চয়ই অনেক ক্ষমতাধর। আর ক্ষমতাধর ভাবতে গিয়ে কায়েতে প্রথম নজর যায় নিকের দিকে। নিক ছাড়া এত বড় ক্ষতি তার কেউ করতে পারবে না। তার ক্ষমতা কোনো দিক দিয়ে কম নয়, কারো সাহস নেই তার পেছনে লাগার। শুধু একজনই আছে, আর সেটা হচ্ছে নিক জেভরান। কায়েতের প্রতিটি নিঃশ্বাসে প্রতিশোধের গন্ধ, প্রতিটি দৃষ্টিতে তার সন্দেহের ধারালো ছুরি, যে তাকে এই নগ্ন আর্থিক ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তার থেকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কায়েতের এই উন্মত্ত অনুসন্ধান থামবার কোনো অবকাশ নেই। কায়েত হিংস্র হায়নার মতো সামনে তাকিয়ে আছে, হাত দিয়ে চেপে ধরে রেখেছে ওয়াইনের গ্লাসটা, এমনভাবে ধরেছে যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। কায়েতের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস, বাকি দুটো হ্যাক করার চেষ্টা চলছে, কি করব এখন? কায়েত যে তার হিংস্রতায় কথা বলতে পারছে না, সব কিছু জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়িয়ে চলে যায়।
কায়েত ওয়াইনের গ্লাসটা আছড়ে ফেলে দেয় মেঝেতে, চুল টেনে ধরে বিড়বিড় করে ওঠে। নাজলি সামনের দিকে দৃষ্টি রেখে বলে, প্রয়োজনীয় একটা কথা বলার ছিল। আরিশ ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকায়। নাজলি এমন কুঁচকানো কপাল দেখে থমথমে খেয়ে বলে, ইরান যাব আমি। আমার রাজ্যে আমি যেতে চাই। নিজের দেশ অনেকদিন হলো দেখি না। আরিশ খুব সাবলীল ভঙ্গিতে বলে। হ্যাঁ যাও। নাজলি অবাকের চরম পর্যায়ে। এত সহজে যেতে দেওয়ার ব্যক্তি তো এই পুরুষ নয়। ভেবেছে অনেক যুদ্ধ করতে হবে এটা নিয়ে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, সত্যি যেতে বলছেন? মিথ্যে কখন বললাম? আপনি যে এত ভালো জানা ছিল না। অনেক অনেক ধন্যবাদ আমাকে যেতে দেওয়ার জন্য। আমি জন্ম থেকেই ভালো, কিন্তু যারা খারাপ তারা আমাকে খারাপ ভাবে, আর যারা ভালো তারা আমাকে ভালোই ভাবে। নাজলি চোখ ছোট ছোট করে ফেলে। খোঁচাটা কাকে দিলেন আপনি? আপনি খারাপ তাই খারাপ ভাবি। খারাপ লোককে খারাপ ভাবলে কেউ খারাপ হয় না, বরং খারাপ লোককে ভালো ভাবলে সেটা অন্যায়। যাই হোক, তর্ক করে নিজের এই শান্ত মেজাজ অশান্ত করতে চাচ্ছি না। আপনি থাকুন, আমি যাচ্ছি ভেতরে, কাপড় গোছাতে হবে। আরিশ ভ্রু নাচিয়ে ওঠে, বলে। কাপড় গোছাবে কেন? নাজলি অবাক হয়ে বলে, এক দেশ থেকে অন্য দেশে যাব, কাপড় গোছাবো না? কাপড় না নিলে ওখানে পরবো কি? আরিশের সামনের দিকে তাকিয়ে বলে, স্বপ্নে কোনো জায়গায় গেলে কাপড় গোছাতে হয় না, শুধু বিছানায় শুয়ে একটা ঘুম দাও, দেখবে অলরেডি চলে গিয়েছো। কাপড় দিয়ে কি করবে শুধু শুধু? নাজির চোখে মুখে কুঁচকে আসে, চোয়াল শক্ত করে বলে। কি স্বপ্নে যাব মানে? ফাজলামো করছেন আমার সাথে? আরিশের চোখ মুখও কিছুটা কঠিন হয়ে আসে। নাজের সম্মুখীন দাঁড়িয়ে বলে, আপনি কি আমার বেআইন হন যে ফাজলামো করব? তোমার সাহস হলো কিভাবে এমন একটা আবদার করার? তুমি একা একা ইরান যাবে আর সেই অনুমতি আমার থেকে নিতে এসেছো? এতটা ভালো তো আমি নই নাজলি মাইলা। নাজলি পুরোটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। একটু আগে কি সুন্দর আশার আলো দেখালো, আর পর মুহূর্তে আলোটা কষ্ট ছাড়াই এই নিভিয়ে দিল। কিন্তু নাজলি নিজেও থেমে যাওয়ার পাত্রী নয়। আমি যাব, দেখি কিভাবে আটকান আমাকে। আরিশ দাঁত পিষে বলে, বাহিরে জাস্ট পা রাখো, পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। নাজলি মুচকি হেসে আরিশের একদম কাছে গিয়ে দাঁড়ায়। এরপর শার্টের কলার ঠিক করতে করতে হেসে বলে, আমি এনি নই মিস্টার আরিশ যে স্বামী আমাকে ঘরবন্দি করে রাখবে আর আমি সেটা মেনে নিব। স্বামীকে হারিয়ে মানসিক রোগীতে পরিণত হব। আমি হলাম নাজলি মাইলা। স্বামীকে ভালোবাসবো, তার জন্য পাগলও হব, কিন্তু তার স্বৈরাচারী মনোভাব মেনে নিব ভেবে থাকলে ভুল। পা ভাঙাভাঙির ভয় আমাকে দেখাতে আসবেন না, এসবে নাজলিরা ভয় পায় না। আরিশ ঘন ঘন শ্বাস টানছে। নাজের শরীরের মিলি পারফিউমের গন্ধ তার অবাধ্য হৃদয়কে অনিয়ন্ত্রিত করে দেয়। হাতে নিষ্পিস করছে ছুঁয়ে দেওয়ার জন্য। গলা কপাল দিয়ে চিকন ঘাম পড়ছে। আরিশ 2 কদম পিছিয়ে হুঁশিয়ারি দিয়ে বলে, কাছে আসবে না একদম। নাজলি প্রথমে অবাক হলেও আরিশের ছন্নছাড়া অবস্থা দেখে বাঁকা হাসে। আরিশের দিকে এগিয়ে যেতে যেতে বলে, সামান্য কাছে আসা সহ্য করতে পারছেন না আর হুমকি দিচ্ছেন পা ভেঙে রেখে দেবেন? হাহ! আরিশ নাজলির বিদ্রুপ কণ্ঠে চোখ কুচকায়। নাজলিকে হাসে দেখে ঠোঁট চেপে ধরে নিজের অস্থিরতাকে থামিয়ে সেও এগিয়ে আসে নাজলির দিকে। আরিশকে এগিয়ে আসতে দেখে নাজলি পিছিয়ে যায়, কিন্তু তার আগে ক্রিমিনাল লিডার পেঁচিয়ে ধরে তার লতানো কোমর। শিরশির করে ওঠে নাজলির শরীর, খামচে ধরে আরিশের জ্যাকেটের অংশ। নাজলির এমন কাপা শরীর অনুভব করে আরিশ দুষ্ট হেসে তার ঠোঁট নিয়ে যায় নাজলির গলার দিকে। ফিসফিস করে বলে, তোমার কাছে আসা আমি সহ্য করতে পারি বেবি, কিন্তু আমি কাছে আসলে তুমি সহ্য করতে পারবে না, কাঁপবে খুব। সেদিনের রাত আর সকালের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? কি চাও, নিজেকে নিয়ন্ত্রণ না করে রাস্তার মধ্যে অনিয়ন্ত্রিত হয়ে যায়? তাহলে চলো তাই হোক। নাজলি ভয়ে শুকনো ঢোক গিলে। চারিপাশে কেমন একটা নীরবতা। সামনে সমুদ্রের গর্জন আর পাশে ছোট একটা জঙ্গল, আর দূর থেকে দেখা যাচ্ছে অসংখ্য গার্ড মিনারটাকে ঘিরে আছে। এই মুহূর্তে আরিশকে তার মোটেও ভালো ঠেকছে না। ঘুমন্ত সিংহকে খুঁচা মেরে নিজের বিপদ ডেকে আনলো না তো? আরিশ কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। নিজের জ্যাকেটটা খুলে পাশে ফেলে দেয়। নাজের দিকে তাকিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে থাকে। নাজি বুদ্ধি সব হারিয়ে শুধু ঠোঁট ভিজিয়ে যাচ্ছে। হুট করে আরিশের হাতটা শক্ত করে ধরে বলে, রাস্তার মধ্যে কি শুরু করে দিয়েছেন? সরি, আর বলবো না এমন। আমি তো মজা করছিলাম। আরিশ শুনল না, গম্ভীর গলায় বলে, মজা করা উচিত হয়নি বেবি, আবার তো মুড চলে এসেছে, কিছু করার নেই।
নাজলি রেগে কিছু বলতে যাবে তার আগেই থেমে যায় সে। মনে হচ্ছে আরিশের পেছন দিকে থেকে দূরে থেকে কেউ একজন আছে। অন্ধকারে তার অদ্ভুত চোখগুলো চিকচিক করছে। নাজলি ভয়ে ভয়ে আরিশের দিকে তাকায়, কাপা গলায় বলে, আপনার পিছনে কেউ একজন আছে, প্লিজ চলুন এখান থেকে, মনে হচ্ছে কেউ ফলো করছে আমাদের। আরিশ ঠোঁট বাঁকিয়ে বলে। কেউ আসার অজুহাত দিচ্ছ? নাজলি চল শক্ত করে বলে, আমার অজুহাতের প্রয়োজন পড়ে না, আপনাকে আটকানো আমার বাঁ হাতের খেলা, কিন্তু আপাতত এখানে বিপদ। ট্রাস্ট না হলে পিছনে তাকিয়ে দেখুন, কেউ একজন তাকিয়ে আছে। আরিশ নিজেও কিছুটা সিরিয়াস হলো। নাজের ভয় দেখে সেও পেছনে ঘুরল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে ঘোরার সাথে সাথে ছায়া গায়েব, কেউ নেই সেখানে। আরিশ কিছু দেখতে না পেয়ে বলে, কোথায় তোমার সেই লোক? নাজে তাকিয়ে দেখে কেউ নেই, আশ্চর্য হয়ে বলে, কেউ একজন ছিল এখানে, আপনি তাকানোর সাথে সাথে সরে গিয়েছে। এই জঘন্য লোকটা কিছু করার জন্য তো অবশ্যই এসেছে, আর সে আমার জন্য এসেছে শিওর। আরিশ খাপছাড়া ভঙ্গিতে বলে। তুমি কিভাবে বুঝলে সে খারাপ আর তোমার জন্য এসেছে? নাজলি এগিয়ে যায় মিনারের দিকে, যেতে যেতে বলে, জীবনে কত কুকুর আর সাপ দেখছি, এখন তাকালেই বুঝি চাটতে আসছে নাকি কাটতে। মেয়েদের দৃষ্টিশক্তি আর অনুমান শক্তির গভীরতা আপনি বুঝবেন না। নাজলির কথা শুনে আরিশ দাঁড়িয়ে যায়। নাজির মুখের ভাষা নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করে। এমন জঙ্গলি কেন তার কপালে পড়ল? আরিশ তাকায় সেই জঙ্গলের দিকে, রহস্যময় হেসে ঠোঁট কামড়ায় নিজের। অন্য রাস্তা দিয়ে এগিয়ে যায় সেই জঙ্গলের কাঙ্ক্ষিত স্থানে। দেখা যায় একটা গাছের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা কালো হুডিতে আবৃত থাকা একটা পুরুষ। তার দৃষ্টি এখনও সেই জায়গায় যেখানে আরিশ আর নাজলি দাঁড়িয়েছিল। আরিশের চোখ মুখ রাগে ফ্যাকাশে হয়ে ওঠে। সে নাজলির আগে অনুমান করেছে এখানে কেউ একজন আছে, যে খুব সূক্ষ্মভাবে সেদিকে তাকিয়েছিল। আরিশ অপেক্ষা করলো না কিছুর, আচমকা লোকটার উপরে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। তার ঘাড় চেপে ধরে সোজা গাছের সাথে একসাথে 10টা ধাক্কা খাওয়ায়। লোকটা হয়তো তাকানোর সাহসটাও পায়নি, তার আগে এমন আক্রমণের শিকার হয়। মাথা পেটে রক্তে ভেসে যাচ্ছে জমিন। আরিশের আগে ফুসফুস শব্দ করে যাচ্ছে। নীরবতাকে চূর্ণ করে আহত লোকটাকে মাটির সাথে চেপে ধরে গর্জে ওঠে, তার বাচ্চা, সেদিকে তাকিয়ে কি দেখছিলি? সত্যি করে বল। লোকটা যন্ত্রণার কারণে কথা বলতে পারছিল না। সে হচ্ছে শত্রুপক্ষের এক গুপ্তচর, যে মিনারের চারিপাশে সংবাদ পাচার করার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু আরিশের পাশে এমন সুন্দরী লাল চুলের রমণীকে দেখে লোকটার মাথা খারাপ হয়ে যায়। সৌন্দর্যের মোহে পড়ে তাকিয়েছিল, ভুলে গিয়েছিল যে এখানে ক্রিমিনাল লিডার আরিশ উপস্থিত আছে, যারা কাছে কেউ শত্রু দাঁড়িয়ে থাকলে খুব সহজে সেটা অনুভব করতে পারে। চতুরতা যাতে শিরায় শিরায় কামনার দৃষ্টি ফেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলো। লোকটা ভয়ে বলে, আমি কিছু দেখিনি স্যার, শুধু এই সুন্দর মিনারট দেখছিলাম। আরিশ শান্ত চোখে তাকিয়ে বলে, মিথ্যে কম বল। মেয়েটাকে কি ভালো লেগেছে তোর? ভালো লাগলে এক রাতের জন্য দিতে পারি। আমি নিজেই এক রাত ব্যবহার করে আর ছুঁইনি, চাইলে নিতে পারিস। আরিশের কোমল কথায় লোকটা সব ভুলে যায়। লালসায় অন্ধ হয়ে যায় পুরুষ মন। হ নিতে চাই, খুব ভালো লাগছে আমার। কিন্তু তুই তো অন্যদিকে তাকিয়েছিলি, মেয়েটাকে দাম দিসনি। লোকটা উত্তেজনায় বলে বসে, মিথ্যে বলেছি, আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনার আপন কেউ, তাই মিথ্যে স্বীকার করেছি। আরিশের শান্ত চোখ মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সময়ের ব্যবধানে পকেট থেকে সূক্ষ্ম নাইফ বের করে লোকটার 2 চোখের ভেতরে গেঁথে দেয়। হাসির মধ্যে হুট করে এমন আক্রমণে লোকটা চোখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গগন বিদারী চিৎকার করে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। আরিশ বাঁকা হেসে লোকটার সামনে হাঁটু ভাঁজ করে বসে, সামান্য ঝুঁকে বলে, ভুল ভাবিসনি, আসলেই সে আমার খুব আপনজন। ক্রিমিনাল লিডার আরিশ ইলহামের খুব আদুরে বউ, যার দিকে তাকাতে আমারই চোখ ঝাপসা হয়ে আসে। সেখানে তুই তাকানোর সাহস পেলি কিভাবে? লোকটা বুঝতে পারলো তাকে অফার করাটা ছিল ছলনার ভাগ, আর সে এই ফাঁদে পা দিয়ে সত্যিটা বলে দিয়েছে। সে কাতরাতে কাতরাতে চিৎকার করে ওঠে, ব্রাস্টেড, নাটক করেছিলি এতক্ষণ? তোর বউকে আমি তোর চোখ দিয়ে খেয়েছি, অন্যরা সব দিয়ে খাবে, শুধু অপেক্ষা কর। ব্যাস
লোকটার গলায় সূক্ষ্ম ছুরি চালিয়ে দেওয়া হয়। লোকটা চেঁচাতে পারেনি কারণ তার মুখে আরিশ হাত দিয়ে বন্ধ করে রেখেছিল। লোকটার গলা দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আরিশ আবারও আঘাত করে গলায়। আরিশের হাতের নিচে লোকটার ছটফটানিটা দমে আসে ধীরে ধীরে। ছুরি শীতল ফলাটা যখন গলার চামড়া চিরে ভেতরে ঢুকে যায়, এখন শুধু একটা চাপা ঘরের শব্দ শোনা যায়, যেটা আরিশের হাতের তালুতে মিলিয়ে যায়। লোকটার গোঙানিটা বাইরে বের হওয়ার সুযোগই পেল না। গলার সেই ক্ষতটা থেকে ফিনকি দিয়ে বের হওয়া তাজা গরম রক্ত আরিশের আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে, যেন এখানে মানুষ নয়, পশুকে জবাই করা হয়েছে। আরিশের পাথরের চিবুকে কিংবা চোখের মনিতে সহানুভূতির লেশ মাত্র নেই। তার স্থির দৃষ্টিতে কেবল এক আদিম প্রতিহিংসার প্রতিফলন। লোকটার দেহটা যখন যন্ত্রণায় কয়েকবার কেঁপে উঠে নিস্তেজ হয়ে আসে, আরিশ তখন অবহেলার সাথে তার হাতের বাঁধন আলগা করে দেয়। মাটিতে জমাট বাঁধতে থাকা রক্ত যেন এক কৃষ্ণপক্ষের গাঢ় হৃদ, যেখানে কোনো এক পশুর মতো বলি হওয়া দেহটা এখন নিস্পন্দন হয়ে পড়ে আছে। এক নিপুণ নিস্তব্ধতায় আরিশ সম্পন্ন করলো তার এই বীভৎস যজ্ঞ। বিছানায় বসে আনি বিরতিহীনভাবে ফল সাবার করে চলেছে। পাকস্থলী বিদ্রোহ করছে, প্রতিবার মুখে ফ্রুটস খাচ্ছে আর বমির উদ্বেগ হচ্ছে। তবুও বিরতি নেই। প্রতিদিন ফ্রুটস খাওয়া তার জন্য বাধ্যতা হয়ে উঠেছে। এর অন্যথা হলেই গ্যাংস্টার বোঝের প্রচণ্ড রসানলে পড়ার সুনিশ্চিত সম্ভাবনা। বিগত 3-4 মাসে তার শারীরিক গড়নে আমূল পরিবর্তন এসেছে। রিক্ত দেহে এখন স্থূলতায় পূর্ণ। দর্পণের সম্মুখে দাঁড়ালে নিজের গোল গোল অবয়ব দেখে সে নিজেই চমকে ওঠে। অথচ কিছুদিন আগেই নিককে হারানোর শোকে অনিদ্রা আর অনাহারে অ্যানি প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছিল। তখন তাকে দেখে মনে হতো যেন কবরের কোনো প্রেতাত্মা ধরাধামে নেমে এসেছে। কোটরগত চোখ, বিবর্ণ মুখশ্রী আর অবিন্যস্ত রুক্ষ চুল সব মিলিয়ে কেমন যেন শ্রীহীন রূপ ছিল কোনো উন্মাদিনীর ন্যায়। নিজেকে মাঝে মাঝে রাস্তার পাগল মনে হতো। তবে সেই জরাজীর্ণ দশা এখন অতীত। বর্তমানে প্রাচুর্য আর যত্ন তাকে নতুন এক অভাবে আবৃত করেছে। অ্যানি বারান্দার দিকে তাকিয়ে বিড়বিড় করে, কতটা রহস্যময় আপনি গ্যাংস্টার বস। এক বিন্দু যত্নে কৃপণতা করেননি। বারবার চেক করা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। বাচ্চাদের ভালোবাসেন না, অথচ বারবার জিজ্ঞেস করছেন নড়াচড়া করছে কিনা। ওদের চান না, অথচ দুনিয়ার সমস্ত আদর যত্ন আমার সম্মুখে এনে দাঁড় করিয়েছেন, নিজ হাতে করছেন। অ্যানির স্বগোক্তির মাঝে ঝড়ের বেগে কক্ষে প্রবেশ করল নিক। হাতের ফোনটা টেবিলের উপরে এক প্রকার অবহেলায় রেখে সে রুদ্ধশ্বাসে উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করে, নড়াচড়া করছো? অ্যানির চোখের মনে বিস্ময় সংকুচিত হয়ে আসে। হাতের শূন্য পেয়ালটি একপাশে সরিয়ে রেখে সে ম্লান মুখে উত্তর দেয়, না। পরক্ষণে নিখের মুখাবে এক তীব্র আতঙ্ক ভর করে। সেই দুধর্ষ ব্যক্তিত্ব নিমিষেই যেন এক অধৈর্য সত্তায় রূপান্তরিত হয়ে আসে। সে দ্রুত পদে অ্যানির সন্নিকটে এসে বসে। অ্যানি এক পলক নিকের পানে তাকাতেই দেখল নিক এক অবাধ্য অস্থিরতায় তার হাতখানি অ্যানির উদরের উপর রাখছে। স্পর্শটি লাগা মাত্র নিকের সারা শরীরে যেন এক বৈদ্যুতিক তরঙ্গ খেলে যায়। তীব্র এক শিহরণে সে চকিত হাতটি সরিয়ে নেয়। পরক্ষণে ছন্ন ছাড়ার মতো ফোন হাতে নিয়ে কাউকে কল দিতে উদ্যত হয় সে। নিকের এই দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থা দেখে অ্যানি যেন স্তম্ভিত হয়ে যায়। কিছু একটা করতে হবে, না হলে এই লোক পাগলামি শুরু করে দেবে। অ্যানি গলা ভিজিয়ে অত্যন্ত ধীর শান্ত কণ্ঠে আশ্বস্ত করে বলে, অধৈর্য হওয়ার মতো কিছু ঘটেনি, সব ঠিকঠাকই আছে। এই সময়ে প্রাণের স্পন্দন এতটা প্রখরভাবে অনুভূত হয় না। অ্যানির কথায় নিকের অস্থিরতা কিছুটা প্রশমিত হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই এক প্রচণ্ড ক্রোধে তার কপালের রগগুলো স্ফীত হয়ে ওঠে। নিক ক্ষিপ্র গতিতে অ্যানির কাছে ফিরে এসে তার চোয়াল শক্ত করে চেপে ধরে। মিথ্যে কেন বললে ইডিয়াট? ধারণা আছে কি অবস্থা হয়েছিল আমার? আমাকে অস্থির করতে ভালোবাসো তুমি। নিক যে প্রাণের দুর্বলতায় আঘাত দ্বিতীয়বার করবে না। অ্যানি ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। উদর দেশের তীব্র যন্ত্রণায় শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। তবু অস্পষ্ট কাপা স্বরে সে বলে, ওরা আপনার দুর্বলতা, সেই দুর্বলতা যাদের নিয়ে আজ পর্যন্ত আপনি একদিনের জন্য ভালোবাসা প্রকাশ করেননি। এই কেমন দুর্বলতা গ্যাংস্টার বস? নিকে ধীরে অ্যানির চোয়াল ছেড়ে দেয়। গালের উপরে হাত রেখে গম্ভীর সংযত কণ্ঠে বলে, কিছু ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় ব্লাড রোজ? যন্ত্রচালিত হৃদয় কখনো খুশিতে উত্তেজিত হয় না। গ্যাংস্টার বসও ভালোবাসতে জানে, শুধু তার প্রকাশভঙ্গি মানুষের মতো নয়। কিছুক্ষণ নীরব থেকে তাচ্ছিল্য আর কঠোরতার আবরণে কণ্ঠ ভারী করে নিক আবার বলে,
আমি জানি ওরা আমার সন্তান, আমার অস্তিত্বেরই সম্প্রসারণ। কিন্তু এই যে আমার হাতগুলো দেখছো, তোমাদের মতো হলেও এতে লেগে আছে লক্ষ মানুষের রক্তের ছাপ। আমি নিজের জন্মদাত্রীর রক্তের বোঝা নিয়েই বেঁচে আছি। আমার অবস্থান তুমি বুঝবে না ব্লাড রোজ। আমার হাসির মধ্যেও ধ্বংস বাস করে। যাদের আগলে ধরে বাঁচতে চাই তারা খুব দ্রুতই আমার কাছ থেকে দূরে সরে যায়। যেদিন তুমি সুস্থ থাকবে, ওরা সুস্থ থাকবে, সেদিনই আমি ওদের নিয়ে খুশি হতে পারবো। এত অস্থির কেন হচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? আমাকে ভরসা করেন না আপনি? আমার সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস তোমার গর্ভে রেখেছি। আর কোনো ভরসা চাও তুমি ব্লাড রোজ? অ্যানি চোখ ছোট ছোট করে বলে। এটাই ভরসা? নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে। ইয়েস মাই ফাকিং বেবি গার্ল। নারী যদি ভরসার স্থান না হতো, তবে খোদা কি আর পুরুষের ভবিষ্যৎ প্রজন্ম অস্তিত্ব নারীর গর্ভে দিত? নিকের যুক্তি শুনে অ্যানি ভাবুক হয়ে ওঠে। নিক ঠোঁট কামড়ে ধরে নিচে। রাগটাকে শান্ত করতে ঘন নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ নিয়ে বসে। অ্যানি গলা কেশে নিককে শুনিয়ে বলে। একটা সময় চাউমিন খুব পছন্দ করতাম, কিন্তু এখন কিচেনেই পা রাখতে পারি না। খাবো কিভাবে? অ্যানি বলতে দেরি নিক ল্যাপটপ অফ করে অ্যানিকে পাজা কোলে করে তুলতে দেরি হয়নি। অ্যানি হতভম্ব হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? নিক সিঁড়ি দিয়ে নামতে নামতে ধমকায়। তোমার চাউমিন খেতে ইচ্ছে করেছে, আমাকে বলা যেত না স্টুপিড? আর কখনো যদি এইভাবে মুখে কুলু পেটে বসে থাকো, তবে জিহ্বাটা কেটে রাস্তায় ফেলে আসবো। অ্যানি আড়ালে মুচকি হেসে বলে, বললে কি হতো? কে বানিয়ে দেবে আমাকে? আমাকে তো কিচেনে যেতে দেবেন না, আর বাইরের জিনিসও খেতে দেন না। তবে এত রাতে কে বানিয়ে দেবে আমাকে? নিক কিছুটা ভাবুক হয়ে ওঠে। নাজলি বাহিরে থেকে এসে আর রুমে যায়নি, ডিভানে বসেছিল আরিশের অপেক্ষায়। অ্যানি আর নিককে আসতে দেখে মাথা নিচু করে ফেলে। ডিভানে বসে থাকা নাজলিকে আচমকা দেখে অ্যানি চোখ বড় বড় করে ফেলে। নিককে তাড়া দিয়ে বলে, আপা বসে আছে এখানে, নামান আমাকে দ্রুত। নিক চোখ রাঙিয়ে তাকাতে অ্যানি চুপ হয়ে যায়। নিক খুব যত্ন সহকারে অ্যানিকে ডিভানে বসিয়ে বলে। তুমি বসো, এখানে বানিয়ে আনছি। অ্যানি শরীরের ওড়না ঠিক করতে করতে বলে, স্টাফরা সারাদিনে ঘুমিয়েছে, এই রাতে এদেরকে ডেকে তুলবেন না প্লিজ। এখন খাবো না আমি, কাল খাবো, সমস্যা নেই। নিক কিছুটা অপ্রস্তুত হয়। মৃদু ধমকে বলে, স্টাফকে রাখবো না, আমি বানিয়ে আনছি। অ্যানির কান দুইটা যেন ভুল শুনল। অবাক হয়ে বলে, নিক এ কি বলছেন এইসব? আজও ড্রাগস নিয়েছেন নাকি? ঠোঁট বাঁকিয়ে হেসে অ্যানির চুলগুলো কানের কাছে নিয়ে দেয়। অ্যানি নাজলির সামনে অপ্রস্তুত হয়ে পড়ে। নিক সেদিকে হেলদুল নেয়। হাসকি স্বরে বলে, জীবনে কোনোদিনও চামচ ছাড়া খাবার খাইনি, আর তাকে দিয়ে তুমি রান্না করিয়ে ছাড়লে বেবি গার্ল। অ্যানির গলার স্বর যেন আটকে আসছে, কোনো উত্তর দিতে পারছে না। নিক কপালে আর ঠোঁটে চুমু খেয়ে সরে আসে। নিককে কিচেনে ঢুকতে দেখে অ্যানি অস্ফুট আওয়াজে বলে, ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। নাজে নিজেও অবাক হয়ে দেখছিল নিককে। অ্যানির মুখে এমন লাইন শুনে অবাক সুরে বলে, মরেছে কে? এইটা কি কেউ এইটা কি কেউ মরা থেকে কম? আচ্ছা আপা, আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি বাস্তব? উনি কি সত্যি রান্না করার জন্য কিচেনে গিয়েছে? অ্যানির এমন বাচ্চামো দেখে নাজনি নিকের দিকে তাকিয়ে বলে, বাস্তবেই দেখছিস? এত অবাক হচ্ছিস কেন? নিজের জন্য কোনো দিন না যাক, তোর প্রয়োজনে সে না গেলে কে যাবে? তার বাচ্চার মা হতে পারছিস, আর সে নিয়মের বাহিরে গিয়ে এতটুকু করতে পারবে না? শ্বাস নে, নয়তো দম বন্ধ হয়ে মরে যাবি। লম্বা শ্বাস নেয়। আসলেই তার শ্বাস আটকে আসছিল। আরিশ ভেতরে প্রবেশ করতে অ্যানি ছটফট করে গলায় বলে, আরিশ ভাইয়া, একটা ছবি তুলুন প্লিজ। এই দৃশ্যটা ক্যামেরা বন্দি না করলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। আরিশ থতমত খেয়ে বলে, কিসের ছবি? কার ছবি? কি তুলবো? কোথায় তুলবো? অ্যানি চোখ দিয়ে ইশারা দিয়ে কিচেনের দিকে তাকাতে বলে। আরিশ জাস্ট বলতে যাচ্ছিল, তার এইদিক কি? আগে তার কথা অসমাপ্ত রয়ে যায়। কিচেনে রান্না করা ব্যক্তিটাকে দেখে তার চোখ দুইটা বের হয়ে আসার উপক্রম। স্বপ্ন ভেবে হাতের মধ্যে কয়েকটা চিমটি কেটে কিচেনের দিকে গিয়ে যায়। নিকের পেটানো শরীরের উপরে কালো কালারের অ্যাপ্রন, হাতে গ্লাভস পরে পেঁয়াজে সব কাটাকাটি করছে। আরিশ দেয়ালে হেলান দিয়ে অবাক হয়ে বলল, ভাই, এটা তুই নাকি তোর আত্মা? নিকি বিরক্তিকর নিঃশ্বাস ফেলে কোনো উত্তর দেয় না।
আরিশ ফোন বের করতে করতে বলে, গ্যাংস্টার বস নিক জেভরান বউয়ের আবদার পূরণ করতে কিচেনে চলে আসলো। টর্চার সেলের সেই ভয়ানক সিংহটাও বুঝি বউয়ের সামনে ভেজা বিড়াল। আজ কিচেনে যাচ্ছে, কাল বাচ্চার ডাইপারটা পরিষ্কার করবে। কি অসাধারণ দৃশ্য! দেশকে দেখানো উচিত যাকে তারা এত ভয় পায় সে কত স্ত্রী ভক্ত, যার হৃদয়ে অন্ধকারের মতো আলোকিত। নিক কোনো উত্তর দিল না। আরিশের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে একটা ফ্রুটস জুসের গ্লাসে হাত তুলে নেয়। এরপর কিচেন থেকে বের হয় অ্যানির দিকে যায়। অ্যানির হাতে দিয়ে নাজলির উদ্দেশ্যে বলে, নিজের স্বামীকে হেফাজতে রাখুন মিসেস নাজলি। আজকাল আপনার স্বামীকে প্রস্টিটিউট ক্লাবের সামনে অধিক দেখা যাচ্ছে, লক্ষণ কিন্তু ভালো নয়। আরিশ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নাজলি কিছুটা অবাক হলেও অগ্নিদৃষ্টিতে তাকায় আরিশের দিকে। আরিশ মাথা নাড়িয়ে নাজলির দিকে এগিয়ে আসতে আসতে বলে, ট্রাস্ট মি, আমি যাইনি। ও ফাঁসানোর জন্য মিথ্যে বলছে, সব কিছু মিথ্যে। তুমি ছাড়া কোনোদিন কোনো নারীর দিকে তাকাইনি, কখনো কাউকে স্পর্শ করিনি। নাজলি কিছু না বলে ডিভান থেকে উঠে আরিশকে সম্পূর্ণ এড়িয়ে যায়। আরিশ নিকের দিকে তাকিয়ে চোয়াল পিষে বলে, হিটলারের বাচ্চা, তোর মতো বন্ধু আমার শত্রুরও না হোক, এইভাবে প্রতিশোধ নিতে পারলি? অ্যানি এদের কাহিনী দেখে অবাক হয়ে যায়। একজন আরেকজনকে কি সুন্দর অনায়াসে ফাঁসিয়ে দিল। নিকের কাছে যেতে ইচ্ছে করছে, কিন্তু দাঁড়ালেই পেটে তীব্র ব্যথা অনুভব হয়। অ্যানির মুখে কিছুটা আতঙ্ক চলে আসে। আরিশ সেই মুহূর্তে নাজলির কাছে যায় না। সে নাজলির পুরো স্বভাব মুখস্থ করে ফেলেছে। এই মেয়ে রেগে আছে, এখন যদি মেঝেতে গড়াগড়ি খেয়েও বলা হয় সে নির্দোষ, তবু বিশ্বাস করবে না। অ্যানি ডিভানের মধ্যভাগে স্থির হয়ে বসে নিকের দিকে তাকিয়ে আছে। দুপুর থেকেই চিনচিন ব্যথা করছে পেট, কিন্তু ভয়ে কিছু বলেনি সে। কিন্তু সময় যত যাচ্ছে ব্যথার পরিমাণ তত বেড়ে চলছে। কিছুক্ষণ আগেও সে মুখমণ্ডলে প্রশান্ত হাসির দীপ্তি ছিল, তা মুহূর্তের ব্যবধানে নিভে গিয়ে গম্ভীর স্থবিরতায় রূপ নেয়। পেটের অন্তর্গত গভীরে প্রথমে এক ক্ষুদ্র চিনচিনে অস্বস্তির জন্ম নেয়, যা সে উপেক্ষা করতে চাইলেও অল্প সময়ের মধ্যেই তা স্ফীত হয়ে ওঠে তীব্র চেপে ধরা এক বেদনায়। ব্যথাটি যেন তরঙ্গের ন্যায় আগমন করে, কখনো চাপ বাড়ায়, কখনো সামান্য অবকাশ দেয়, আবার নির্দয়ভাবে ফিরে আসে। অ্যানির কপালে ঘেঁষে দুই কর অচেতনে উদরদেশে চেপে ধরে। আঙ্গুলের পেশি সংকুচিত হয়ে কাঁপতে থাকে, শ্বাস প্রশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। বক্ষদেশে বাতাস আটকে এসে হাঁপানি সৃষ্টি করে। কপালের শিরা উন্মোচিত হয়ে ওঠে, ভ্রু কুঁচকে যায় কিছুটা। ব্যথায় চোয়াল শক্ত হয়, দৃষ্টিতে অনিশ্চয়তার সঙ্গে এক অদম্য সহিংসতার রেখা। নিকের দিকে তাকিয়ে শুকনো ঠোক গিলে এইটা কি তাদের শেষ দেখা? মানসিক স্তরে অ্যানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। ভয়ের ঘনত্ব ক্রমে বাড়লেও তার অন্তরের দৃঢ়তায় এক নীরব সংকল্প জন্ম নেয়। সময় তার কাছে দীর্ঘ ও ভারী মনে হতে থাকে, প্রতিটি ক্ষণ যেন ব্যথার ভার বহন করে এগোয়। শারীরিক ভাষায় যন্ত্রণা সুস্পষ্ট। সে সামনের দিকে ঝুঁকে পড়ে, আবার সোজা হতে চায়। পৃষ্ঠদেশ কঠিন হয়ে আসে, কাঁধ অনিচ্ছায় উঁচু হয়ে যায়। কখনো চোখ বন্ধ করে দাঁত চেপে ধরে। শরীরের ভেতরটা কেউ নিষ্ঠুরভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে। যন্ত্রণার এক একটা ঢেউ যেন সাগরের উত্তাল তরঙ্গের মতো আছড়ে পড়ছে তার তলপেটে। অ্যানি দুই হাতে শক্ত করে ডিভানের কাপড়টা খামচে ধরল। তার দীর্ঘ চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়েছে কাঁধের ওপর, আর কপাল বেয়ে গড়িয়ে নামছে নোনা ঘাম। মুখ চেপে ধরে চিৎকার দেয়, শব্দ বের হয় না কোনো রকম। গলা চিরে কোনো চিৎকার বের হচ্ছে না, শুধু একটা ভাঙা গোঙানি। বাতাসের জন্য তার বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে, কিন্তু প্রতিটা নিঃশ্বাসের সাথে ব্যথাটা যেন আরও ধারালো হয়ে বিচ্ছে মেরুদণ্ডের হাড়ের খোঁজে খোঁজে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরটাকে দুভাগ করে দিতে চাইছে। অ্যানির দৃষ্টি ঝাপসা হয়ে আসছে যন্ত্রণায়। ডিভানের হাতলটা সে এমনভাবে চেপে ধরেছে যে নখগুলো তপ্ত হয়ে উঠেছে। সে হাসি খুশি মেয়েটার মুখটা এখন যন্ত্রণায় এক নীল মানচিত্র। এক লহময় পৃথিবীটা যেন ছোট হয়ে শুধু তার শরীরের এই অসহ্য কেন্দ্রবিন্দুতে এসে থমকে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছে এক নতুন প্রাণের আগমনের এই পথটা কতটা বন্ধুর আর রক্ত মাংসে গড়া এক ভয়ঙ্কর যুদ্ধের নাম। এতক্ষণ অনেক সহ্য করলেও কিন্তু আর সহ্য হয়নি। পেটে হাত দিয়ে চিৎকার করে ওঠে। পরপর অনেকবার উচ্চারণ করে এই শব্দ। মোটেও এটা সামান্য চিৎকার ছিল না, গ্যাংস্টার বসের জন্য ছিল এটা মরণ যন্ত্রণা। পরক্ষণে রান্নাঘর থেকে ড্রয়িং রুম পর্যন্ত দূরত্ব সে পার করলেও ঝড়ের গতিতে, কিন্তু ডিভানের সামনে এসে তার পা দুটো শিকড় গেড়ে দিল মেঝেতে। অ্যানি সেখানে যন্ত্রণায় নীল হয়ে কুঁকড়ে যাচ্ছে। তার সেই টানা টানা চোখের মণি দুটো কষ্টের অতিশয্যে উপরের দিকে উঠে যাচ্ছে। ঘামে ভিজে জপজপে হওয়া চুলগুলো মুখের উপরে লেপ্টে এক বিভীষিকাময় হয়ে উঠেছে। নাজি দরজা থেকে ফিরে আসে বোনের চিৎকারের শব্দ পেয়ে। নিক অ্যানির পুরো শরীরটা বুকের সাথে মিশিয়ে নেয়। হাতে তরল পদার্থ অনুভব করতে আরিশের উদ্দেশ্যে চেঁচিয়ে ওঠে, বুলেট প্রুফ গাড়ি বের কর, হসপিটালে যেতে হবে।
আরিশ উন্মাদের মতো ছুটে যায়। অ্যানি চাচ্ছিল নিজেকে সামলাতে, কিন্তু ব্যথার যন্ত্রণায় এত তীব্র ছিল যে মুখ দিয়ে আচমকা চিৎকার বের হয়ে আসছে। নাজীবনের এই অবস্থা দেখে কেঁদে দেয়। নিক পাজা কোলে করে তুলে ছুটে যায় গাড়ির কাছে। অ্যানি নিকের বুকের অংশ খামচে ধরল এক অমানসিক শক্তিতে। অ্যানির নখগুলো তার চামড়া ছিঁড়ে হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। অ্যানি প্রতিটা নিঃশ্বাসের সাথে একটা আর্তনাদ বেরিয়ে আসছে, যা নিকের কানে কোনো ধারালো অস্ত্রের মতো বিচ্ছে। তার চোয়াল শক্ত হয়ে আসে, কপালে ফুটে উঠল উদ্বেগের শিরা। যে মানুষটা পুরো শহর শাসন করে সে আজ অ্যানির এই এক ফোঁটা চোখের জলের সামনে কতটা অসহায়। অ্যানি ঠোঁট দুটো যন্ত্রণায় সাদা হয়ে গেছে। নিক গাড়িতে বসে যন্ত্রণা কাতর অ্যানির শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমার প্রেম, আমার পৃথিবী, আমার জীবন কিচ্ছু হবে না তোর জান। তোর সমস্ত যন্ত্রণা আমার হোক, সবটা আল্লাহ আমাকে দিয়ে দিক। অ্যানি নিকের গালে হাত দিয়ে কেঁদে ওঠে। আমার কিছু হয়ে গেলে, আল্লাহ, আমার কিছু হয়ে গেলে বাচ্চাদের আগলে রাখবে তো? আমি প্রথমবারের মতো কিছু আবদার করছি নি। তুমি ওদের ফেলে দিও না, মুখ ফিরিও না, এতটা পাষাণ হয়ে যেও না প্লিজ। বুকে টেনে নিও। তুমি ছাড়া ওদের আর কে আছে বলো? ওরা আমাদের ভালোবাসার অংশ। ওদের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। এমন সময়ে অ্যানির এমন কথায় দিশেহারা হয়ে ওঠে গ্যাংস্টার বস। অ্যানির দুই ঠোঁট চেপে ধরে গর্জে ওঠে। কুত্তার বাচ্চা, এইভাবে কথায় আঘাত না দিয়ে ছুরি আঘাত দিয়ে আমাকে মেরে ফেললেও পারতি। জীবনে আসার পর থেকে কথা দিয়ে জ্বালিয়ে মারছিস। তুই বাঁচবি, আমার জন্য বাঁচবি, আমাকে ভালোবাসার জন্য বাঁচবি, আমাদের সন্তানদের জন্য বাঁচবি। সুস্থভাবে ফিরে আয়। বিশ্বাস কর জান, আমিও ভালোবাসতে জানি। আমাদের যে সংসার করা বাকি, কলিজা আমার। আফ্রিকার চিকিৎসা ব্যবস্থার শীর্ষবিন্দু হিসেবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থিত নেট কেয়ার মিল পার্ক হসপিটাল কিংবা কায়রোর বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে গণ্য করা হয়। আফ্রিকা মহাদেশের চিকিৎসা স্থাপত্যের এক অনন্য বিমূর্ত প্রতীক হলো এই চিকিৎসালয়টি। এটি কেবল একটি নিরাময় কেন্দ্র নয়, বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষের এক জীবন্ত নিদর্শন। এর অবকাঠামোগত পরিপাট্য এবং সুশৃঙ্খল বিন্যাস রোগীর মনস্তাত্ত্বিক প্রশান্তি নিশ্চিতে এক অনস্বীকার্য ভূমিকা পালন করে। এ হসপিটালের লেভেল 1 ট্রমা সেন্টারটি মহাদেশের মধ্যে অগ্রগণ্য। যে কোনো আকস্মিক মহাবিপদ বা প্রাণঘাতী দুর্ঘটনায় এদের তাৎক্ষণিক সাড়াদান পদ্ধতি অত্যন্ত ক্ষিপ্র ও বৈজ্ঞানিক ভিত্তি প্রসূত। উন্নত এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা দুর্গম এলাকা থেকেও মুমূর্ষ রোগীকে অতি দ্রুত জীবন রক্ষাকারী ছত্রছায়ায় নিয়ে আসতে সক্ষম। অ্যানির কণ্ঠনিঃসৃত প্রতিটি গগনবিদারী চিৎকার সে নিশ্চিত ছিদ্র কেবিনের দেয়ালগুলোতে আছড়ে পড়ে তার চারিদিকে নরকীয় প্রতিধ্বনির সৃষ্টি করছে। প্রসব বেদনার সেই তীব্র কষাঘাতে তার শরীর ধনুষ্টঙ্কারের ন্যায় ধনুকের মতো বেঁকে যাচ্ছে। শ্বেত শুভ্র সজ্জার চাদরটি তার মুষ্টিবদ্ধ হাতের প্রবল টানে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়েছে। ঘর্মাক্ত ললাট আর রক্তিম নেত্রপল্লব সাক্ষ্য দিচ্ছে যে তার অস্তিত্বের প্রতিটি তন্ত আজ এক অবর্ণনীয় দহন জ্বালায় দগ্ধ হচ্ছে। অ্যানির যন্ত্রণায় চিৎকার দিতে থাকে। মনে হচ্ছে সেই দুর্ভেদ্য কক্ষের নিরেট ভিত্তিটিও বুঝে আজ এই প্রবল আর্তনাদে ধসে পড়বে। তার এই চিৎকার যেন এক নিরবচ্ছিন্ন হাহাকার। হসপিটালের প্রতিটি করিডোরে এক অশরীরী আতঙ্কের ন্যায় ভেসে বেড়াচ্ছে। বেদনার তীব্রতায় তার ওষ্ঠাধর কামড়ে ধরার ফলে যে রক্তবিন্দু চিবুক বেয়ে নেমে আসছে, সেকেন্ড যেন এক একটি যুগান্তরের সমান। প্রতিটি পলক অ্যানিকে নিয়ে যাচ্ছে মৃত্যু আর জীবনের সেই অতি সূক্ষ্ম সীমারেখায়, যেখানে যন্ত্রণায় একমাত্র ধ্রুব সত্য। সাউন্ডপ্রুফ কেবিন হওয়ার কারণে চিৎকার শব্দ বাহিরে বের হচ্ছে না। নিকষান্তর অধৈর্য হয়ে চোখ বন্ধ করে আছে। ডাক্তারদের সাথে অনেকে বিশ্রী আচরণ করেছে। সে অ্যানির কাছে যেতে চাইলে কিন্তু মিসেস মোনালিসা টেকনিক করে আটকে দিলেন। উনি খুব ভালো করেই জানেন এই লোক ভেতরে যাওয়া মানে অনেক কিছু। দেখা গেল নিজের বউ কষ্ট পাচ্ছে দেখে রাগের কারণে ভেতরে সব ডাক্তার কুপিয়ে মেরে ফেলল। বলা যায় না, করলেও করে দিতে পারেন। এইসব সাইকোদের নিয়ে বিশ্বাস নেই। করিডোরে নিকের পায়চারি আর শৃঙ্খলা বোধ, ক্ষুধার্থ বাঘের ছটফটানি, তার ললাটের শিরাসমূহ তপ্ত লাভার মতো স্ফীত হয়ে উঠেছে। ধূসর চোখের মণি দুটিতে বিচ্ছুরিত হচ্ছে এক অশুভ ও রক্তিম আভা। সে নিজের কেশগুচ্ছ অমানসিক শক্তিতে মুষ্টিবদ্ধ করে রেখেছে। চোয়ালের হাড়গুলো প্রতি মুহূর্তে কঠিন থেকে কঠিনতর হচ্ছে, যা গ্যাংস্টার বসের ভেতরে সেই দুর্ভেদ্য ক্রোধ ও হিতাহিতে জ্ঞান শূন্য উন্মাদনারই সুস্পষ্ট ইঙ্গিত। নিকের দিকে তাকাতেই আরিশ আঁতকে ওঠে। নিকের নাক
দিয়ে ব্লিডিং হচ্ছে প্রচুর। আরিশ অধৈর্য হয়ে এগিয়ে আসে। নিক অবহেলায় মুছে নিল সেই রক্ত। রক্তের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার থেকে আমার মৃত্যু ভালো ছিল। অশান্ত মনকে শান্ত করার মতো ধৈর্য নেই আমার। গ্যাংস্টার বস আজ নিয়মের ঊর্ধ্বে। ওর কিছু হলে কিভাবে বাঁচবো আমি? নিজেকে নিজে শুট করে মরে যাবো, তবু এই নারীকে একা ছাড়বো না। পরকালে গিয়েও গলা টিপে ধরবো। ফাকিং অ্যাডিকশন, ফাকিং হ্যাবিট, ফাকিং পুল, দিস ফাকিং লাভ। এক মুহূর্ত আর দাঁড়ালেন না গ্যাংস্টার বস। চিন্তিত আরিশ আর নাজলিকে একা রেখে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আরিশ গম্ভীর নিঃশ্বাস ছেড়ে কাঁদতে থাকা নাজির দিকে তাকিয়ে থাকে। ভেতরে অ্যানির অবস্থা দেখে ডাক্তার তারা ভয়ে আর চিন্তায় অস্থির হয়ে পড়ে। মায়ের রক্তশূন্যতার অভাব দেখা দেয়। একসাথে 3টা বাচ্চা জন্ম দেওয়া জন্ম মৃত্যুর লড়াই। সব থেকে বড় ডাক্তার মিসেস মোনালিসার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলে, কোন বার্তা পাঠাবো ম্যাম? ডাক্তার মোনালিসার মুখে ভয়ে নীল হয়ে উঠে যেন। 2 কদম পিছিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, প্রয়োজনে পেশা ছেড়ে দিব, এরপরও ওই ব্যক্তির সামনে এই কথা বলার সাহস নেই আমার। একদম গলা টিপে মেরে ফেলবে আমার। আপনি চিনেন না ওনাকে ভালোভাবে। সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। আমাদের অ্যানি অনেক সাহসী। ডাক্তার মোনালিসা অ্যানির কপালের ঘাম মুছে দিয়ে বলে, মিসেস নিক জেভরান, ক্যান ইউ হিয়ার মি? অ্যানি ঠোঁটে ঠোঁট চেপে উত্তর দেয়। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। মিসেস মোনালিসা সামান্য হেসে বলে, 3টা বেবির মা হবেন আপনি। সিজার করাতে নিলে প্রচুর রিস্ক। নর্মাল করতে হবে সব কিছু। আপনি কি আমাদের পাশে থাকবেন? শক্তি দিতে পারবেন? আপনি চান না 3জন সুস্থভাবে দুনিয়াতে আসুক? আপনার হার্টলেস স্বামীর ভেতরে পাথর সরিয়ে ফুল ফুটিয়ে তুলুক? অ্যানি কেঁদে ওঠে। কোনো রকম উচ্চারণ করে বলে, চাই, আমি ওনাকে স্বাভাবিক জীবন দিতে চাই। ওনার হৃদয়ে ভালোবাসার বীজ বপন করতে চাই। মিসেস মোনালিসা হালকা হাসেন। পায়ের কাছে এসে চোখ তুলে তাকিয়ে বলেন, শক্তি হয়ে থাকুন আমাদের সাথে। নিজের সবটা দিয়ে চেষ্টা করুন, বাকিটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন। হাসপাতালের যান্ত্রিক কোলাহল থেকে কয়েক কদম দূরে অবস্থিত সেই পবিত্র মসজিদের সুউচ্চ মিনারের ছায়ায় দাঁড়িয়ে আছেন শহরের আন্ডারগ্রাউন্ড মনস্টার, সেই দুর্ধর্ষ গ্যাংস্টার বস। তার চোখের মণি দুটি আজ প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ন্যায় অসম্ভব রক্তিম, দীর্ঘ সময় নির্ঘুম উৎকণ্ঠা এবং অদর্মিত মানসিক চাপের এক ভয়াবহ প্রতিফলন। তার যে হৃৎপিণ্ড কখনো শত্রুর বুলেটের সামনে কাঁপেনি, আজ তা এক অজানা ভয়ে এবং অপরাধবোধে অবিরাম স্পন্দিত হচ্ছে। দীর্ঘ 24টি বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এই পবিত্র চৌখাট মারানোর সাহস তার হয়নি। কখনো মসজিদের ভেতরে পা রাখিনি, কোনো দিন সৃষ্টিকর্তার দরবারে সিজদায় পড়েনি। আজ দীর্ঘ 2 যুগ পর নিক মসজিদের প্রবেশে দাঁড়িয়েছে। তার মস্তিষ্ক এক বিশৃঙ্খল ও এলোমেলো চিন্তার আবর্তে নিমজ্জিত। স্মৃতির পাতায় ধুলো জমা এক পুরনো দৃশ্য আজ তার মানসপটে ভেসে উঠছে। এর আগেও একবার সে এখানে এসেছিল, কিন্তু ভেতরে প্রবেশের ধৃষ্টতা বা পবিত্রতা তার ছিল না। অদ্ভুত সমান্তরাল এক বাস্তবতা। তখনও তার এই অস্থির আগমনের কারণও ছিলেন এই নারী। আর আজও সেই নারীটি জীবন মৃত্যুর জীবন ভিক্ষে চাইতে দাঁড়িয়ে তিনি। নিকের চোখের পাতা কাঁপছে। বিধ্বস্ত গ্যাংস্টার বস উঁচু করার জন্য গেলে থমকে যায়। শরীরে খোদাই করা ট্যাটুর কথা মনে হতেই চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। শরীরে রক্তমাখা শার্টটা খুলে এক পাশে রাখে। এই রক্তগুলোতে আছে অ্যানির নারী সত্তা। দীর্ঘ 24 বছরের অবাধ্যতা আর অহমিকা বিসর্জন দিয়ে নিক অজু সম্পন্ন করলেন। জানে উজু হবে না, এরপরও সবটা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ছেড়ে দিলেন। এরপর জায়নামাজে দাঁড়িয়ে একে একে 50 রাকাত নফল নামাজ আদায় করে। প্রতিটি সিজদায় কপালে যখন জমিন স্পর্শ করছে, তখন পৃথিবীর সেই অপরাজেয় গ্যাংস্টার বস এক পরম সত্তার সামনে ক্ষুদ্র ধূলিকণায় পরিণত হচ্ছেন। নিকের চোখ দুইটা দিয়ে তপ্ত ফুটন্ত পানি গড়িয়ে পড়ছে, নাক দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। নিক সিজদায় গিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের, তার শেষ আশ্রয়স্থলের কাছে ভিক্ষে চাই। এক জীবনে বাপ হারালাম, মা হারালাম। মা হারাইনি, নিজে খুন করেছি। এতটা যুদ্ধ করে বেঁচেছি যে এর থেকে নরকের আগুনও হয়তো প্রশান্তি অনুভব হতো। কখনো কারোর কাছে মাথা নত করিনি, কারোর জন্য জীবনে এক ফোঁটা চোখের পানি খরচ করিনি, এমনকি নিজের জন্যও না। কত শতদিন শত্রুর আঘাতে শরীর থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়তো। অনুভব করিনি সেই যন্ত্রণা, সেই ব্যথা। ঘা হয়ে যেত, এরপরও মেডিসিন খাইনি। এতটা পাথর আর হৃদয়হীনা বানিয়েছ আমাকে। যন্ত্রণা আমাকে কঠোর করে তুলেছে, অথচ আজ চোখের পানি কমাতে পারছি না। যন্ত্রণায় বুক ভেঙে আসছে, কিন্তু চিৎকার করতে পারছি না।
দিন শেষে আমিও তো মানুষ। পুরো দুনিয়া আমাকে মনস্টার হিসেবে অনুভব করে, জানোয়ার, নরপিশাচ বলে চিনে। কিন্তু আমার শরীরও তো রক্ত মাংসে গড়া। আর কত সহ্য করবো এইসব যন্ত্রণা? জীবনে কিচ্ছু চাইনি তোমার দরবারে। কেন আমাকে এটিম করে দিলে তার অভিযোগও করিনি। কেন আমাকে এমন নরক জীবন দিলে সেটা নিয়েও অভিযোগ করিনি। কিন্তু আজ গ্যাংস্টার বস অসহায়, তার অসহায়ত্ব তুমি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যখন নিয়ে নেবে তবে আমার জীবনে পাঠালে কেন? কেন এত আসক্ত করলে? আমি তো এই পাপী আর নরক জীবনে কাউকে জড়াতে চাইনি। এমনভাবে এক নারী দেহ আমার সাথে জড়িয়ে দিলে যে দুইটা আত্মাকে একত্রিত করে ফেললে। একজনের মৃত্যু হলে আরেকজনের মৃত্যু নিশ্চিত। প্লিজ ওকে আমার বুক থেকে কেড়ে নিও না। কেড়ে নিলেও আফসোস নেই, আমি নিজেও বাঁচবো না। হয়তো ট্রিগার চেপে নিজেও মরে যাব, কিন্তু আমি তার সাথে একটা জীবন বাঁচতে চাই। আমার মতো পাপী তো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জাহান্নামের আগুনে দগ্ধ হবে আমার শরীর। ওই নারীর দেখা আমি আর কখনো পাবো না। কোনোদিনও তার চোখে চোখ রেখে আর ছন্ন ছাড়া বেপরোয়া হতে পারবো না। একটা জীবন কি তার সাথে পেতে পারি না আমি? তোমার সৃষ্টিতে তো কোনো কিছুর অভাব নেই। একটা জীবন তোমার কাছে ভিক্ষা চাচ্ছে। আমার পাপ আমাকে ধ্বংস করে দিলেও আমার সন্তান আর স্ত্রীর শরীর যাতে স্পর্শ করতে না পারে, তুমি আমার ক্ষমতা, টাকা পয়সা সব কেড়ে নাও। তবুও তাদেরকে আমার জীবন থেকে কেড়ে নিও না। নিক এভাবেই ঠিক কতক্ষণ সিজদায় পড়েছিল জানা নেই। 24 বছর পর খোদার দরবারে সিজদায় পড়লেন গ্যাংস্টার বস। নিকের মুখ থেকে বারবার উচ্চারিত হচ্ছে একটা লাইন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিসু। দীর্ঘ অনেকক্ষণ হয়ে গেল, কিছুর খবর নেই। চারিদিকে অসংখ্য গার্ড হসপিটাল পাহারা দিচ্ছে। অধীরাজ সহ দাঁড়িয়ে সবাইকে সামনে নিচ্ছে। এইদিকে আরিশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিকের কোনো সন্ধান নেই। অন্যদিকে অ্যানিরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। নাজলি মুখ চেপে ধরে কেঁদে ওঠে। আমার বোনটা ঠিক আছে তো আরিশ? কেউ কোনো খবর দিচ্ছে না কেন? কেন কোনো ডাক্তার বের হচ্ছে না এখনো? প্লিজ কিছু করো। আরিশ নিজেও অস্থির। রাগ আর জেদ তার মাথায় চেপে বসে। সব থেকে বেশি অবাক হয় নিককে দেখতে না পেয়ে। কোথায় গিয়েছে আরিশ নিজেও জানে না। অসহ্য হয়ে সে কেবিনের ভেতরে ঢুকতে যাবে, তার আগে কেবিনের দরজা খুলে যায়। সাদা টাওয়ালে মোড়ানো 3টে ছোট্ট প্রাণকে মিসেস মোনালিসা বাহিরে নিয়ে আসেন। তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে তিনি ঠিক কতটা উত্তেজিত। ডক্টর মোনালিসাকে বেরিয়ে আসতে দেখে নাজরির কান্না থেমে যায়। মাথা তুলে দ্রুত এগিয়ে যায় ওনার দিকে, চোখ যায় তিনটা অস্তিত্বের দিকে। কোনো রকম অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, মিসেস আমার বোন কেমন আছে? ওর শরীরের কন্ডিশন কেমন? দোহাই লাগে, খারাপ খবর দিবেন না, সহ্য করতে পারবো না এক মুহূর্তের জন্য। মোনালিসা মৃদু হেসে নাজরির দিকে তাকায়। মেয়েটার চুল একদম লাল, দেখতে বেশ সুন্দরী, একদম চোখে লাগার মতো। আরিশ শক্ত করে ধরে রেখেছে নাজলিকে। আরিশ নিজেও আতঙ্কের মধ্যে আছে। অ্যানির কিছু হয়ে গেলে নিক পাগল প্রায় হয়ে যাবে। গ্যাংস্টার বসের ধ্বংস নিশ্চিত, কিন্তু চারিপাশে গ্যাংস্টার বস নিক জেভরানের কোনো অস্তিত্বই নেই। এই রক্তমাখা শরীর নিয়ে কোথায় গিয়েছে আরিশ বুঝতে পারছে না। কার কাছে গেল? খোদার দরবারে? আরিশের ভাবনার মধ্যে মিসেস মোনালিসা বাচ্চাদের দিকে তাকিয়ে বলে, চিন্তা করবেন না মিসেস নাজলি, আপনার বোন ঠিক আছে। না হলে আপাতত বিপদ মুক্ত। সামান্য খিঁচুনি উঠেছিল, ভয় পেয়ে গিয়েছিলাম সবাই, কারণ ডেলিভারির পর এই খিঁচুনিটা মারাত্মক। এখন সম্পূর্ণ বিপদমুক্ত। নাজলি অস্থির নিঃশ্বাস ফেলে বাচ্চাদের দিকে তাকায়। আশ্চর্য হয়ে বলে, তিনজন? ইয়েস, বাই দ্য ওয়ে, নিক জেভেরান কোথায়? মিসেস মোনালিসা নিজেও হাসেন। নাজলির দিকে বাচ্চাদের এগিয়ে দিতে দিতে বলে, নাজলি কোলে নিয়ে মুচকি হেসে কিছু বলতে চাচ্ছিল, তার আগে কোথা থেকে যেন ঘূর্ণিঝড়ের মতো ছুটে আসে গ্যাংস্টার বস। সাদা টাওয়ালে মোড়ানো 3টা প্রাণকে উপেক্ষা করে সোজা কেবিনের ভেতরে ঢুকে পড়ে। একদম ছন্নছাড়া আর অগোছালো অবস্থা। কারোর দিকে তাকানোর সময় নেই তার। ডক্টর মোনালিসা সহ বাকি সব ডাক্তার হতভম্ব। আর এসে বিড়বিড় করে ওঠে। নাজলি প্রথমে কপাল কুচকালেও ফিক করে হেসে দেয়। মিসেস মোনালিসা আরিশের দিকে তাকিয়ে বলে, একটু বেশিই পাগল। নিথর হয়ে পড়ে থাকা অ্যানির দেহটার পাশে সজোরে বসে পড়ে। আটকে রাখা শ্বাস এতক্ষণ ত্যাগ করেন। নিকের চোখ দুটা আগুনের মতো লাল হয়ে আছে। চোখের পাপড়িগুলো হয়তো ভেজা। আচ্ছা, গ্যাংস্টার বস কি কেঁদেছেন? হ্যাঁ,
কেঁদেছে তো। এমন হার্টলেস যান্ত্রিক মানব কি করে কারোর জন্য কাঁদতে পারে? অ্যানির অবিন্যস্ত সোনালি অলকত গুচ্ছ তার মুখশ্রীতে লেপ্টে আছে। দীর্ঘযাত্রার ক্লান্তি আর বিধ্বস্ততা যেন মেয়েটিকে পুরোপুরি গ্রাস করেছে। তার শুষ্ক অধর যুগল আর ফ্যাকাশে মুখাবয়ব যেন এক অদ্ভুত বিষাদময় সৌন্দর্যের অবতারণা করেছে। নিক এক দীর্ঘশ্বাস ছেড়ে ধীরলয়ে অ্যানির সেই শুষ্ক ঠোঁটে নিজের ঠোঁট মেলায়, যেখানে কামনার চেয়ে হাহাকারি ছিল স্পষ্ট। নিক ঠোঁট ছেড়ে পুরো মুখে উন্মাদের মতো চুমু খেতে থাকে। অ্যানি সজাগ থাকলে হয়তো নিককে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো, কিন্তু নিথর অ্যানি জানতেই পারল না গ্যাংস্টার বসের পাগলামি। নিক প্রায় 1000-এরও বেশি চুম্বন খায় অ্যানির মুখে। অ্যানির পুরো মুখ ভিজে উঠেছে একদম। নিক ঘন ঘন নিঃশ্বাস নিয়ে অ্যানির কপালের সাথে নিজের কপাল ঠেকায়। অ্যানিকে এখনও চোখ বন্ধ করে রাখতে দেখে নিকের চোখ মুখ শক্ত হয়ে আসে। চোয়াল পিষে বলে, ধরিবাজ মহিলা, এত উন্মাদ করেও শান্তি হয়নি। আমার স্পর্শ পাওয়া সত্ত্বেও কিভাবে চোখ বন্ধ করে রেখেছে। জানের ভয় নেই ভেতরে। গ্যাংস্টার বস থামে কিছুক্ষণের জন্য, এলোমেলো কণ্ঠে ডাকে,